900 লোক বেরিয়ে গেছে। বিভিন্ন জেলায় শুধু মৃত্যুর সংবাদ পাচ্ছি, হত্যার সংবাদ পাচ্ছি, পুলিশের গুলিতে, আওয়ামী যুবলীগ ছাত্রলীগের গুলিতে। জুলাই আন্দোলন একটি চূড়ান্ত রূপ নেওয়ার মানে রূপ দিচ্ছে আর কি। তখনও বুঝতে পারছি না আসলে পরিণতি কি হবে। তবে আমরা যখন ডিবি অফিসে রিমান্ডের মধ্যে, তখন কেন জানি মনে হচ্ছিল এইবার আর শেখ হাসিনা থাকবে না, এটা আমাদের মনে হচ্ছিল আন্দোলনের বিরুদ্ধে। কারণ ওখানে কর্তব্যরত ডিউটি অফিসার একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর এই পর্যায়ে, তিনি যখন বলছেন যে আমার সন্তানেরা তারাও নেমে গেছে মিছিলের মধ্যে, আমি তাদেরকে সামাল দিতে পারছি না। তো এই কথা শোনার পর আমার মনে হলো যে না, আর বোধহয় হাসিনা থাকতে পারে না। তো যাই হোক, আমরা তো ওইখানে গেলাম 4 তারিখ, ওইরকম নানা ঘটনা শুনছি, শুধু মৃত্যুর সংবাদ, শুধু হত্যার সংবাদ, গোলাগুলির সংবাদ, যতটুকু বিচ্ছিন্ন ভাবে শোনা যায়। কেন ইয়েতে তো আর অন্য কোনো কিছু তো অনুমোদন করে না, শুধু রেডিওটা জানা যায়। যতটুকু সংবাদ আমরা রেডিওতে পাচ্ছি, গোটা জেলখানায় আন্দোলনের নেতা কর্মীতে ভর্তি। আমরা সহ, আমাকে তো 19 তারিখে নিল, রাত্রেবেলায় নিল নজরুল ইসলাম খান, সিনিয়র আমাদের নেতা, স্ট্যান্ডিং কমিটির মেম্বার। এরপরের দিন থেকে আসা শুরু হলে ঝাঁকে ঝাঁকে। এরপরে একদিনের জন্য কারাগারে প্রেরণ করা হলো, আবার একদিনের জন্য রিমান্ডে আনা হলো, আবার কারাগারে প্রেরণ করা হলো, আবার 7 দিন পর আবার রিমান্ডে নিয়ে আসলো। এই হতে হতে তারপরে হাজত থেকে আদালত, আদালত থেকে জেলখানায় যাচ্ছি। তো তখনও আমরা সংশয়ের মধ্যে আছি। সিরাজগঞ্জে শুনলাম থানা অ্যাটাক হয়েছে, অনেকে হতাহত হয়েছে। এই সংবাদগুলো আমরা পাচ্ছি নানাভাবে। 5 তারিখ 9:30 10টার দিকে যখন শুনলাম সেনাবাহিনীর প্রধান 1টা-1.5টার দিকে বক্তৃতা করবেন, তখন আমরা মনে করেছি খেলা শেষ, শেখ হাসিনা আর নাই। এরপরে আমরা সংবাদ পাচ্ছি যে এরকম যাত্রাবাড়ি থেকে লাখে লাখে মানুষ ছুটে যাচ্ছে সেই গণভবনের দিকে, উত্তরা থেকে লাখে লাখে মানুষ ছুটে যাচ্ছে গণভবনের দিকে। এই সংবাদগুলো আমরা পাচ্ছি 1টা-1.5টার সময়। উনি বক্তৃতা করলেন, আমরা রেডিওতে শুনলাম। এখানে শুধু বিটিভি আসে ঝিরিঝিরি, তাও সবার রুমে ওটা অ্যালাউ করে না, অল্প আমরা ওটা শুনতে পেলাম। তো যাই হোক, আমরা মনে হলো মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসলাম। মুক্তির, আমরা জেলখানাতেই আছি, কিন্তু মুক্তির যে স্বাদ, আনন্দ সেদিন আমরা উপভোগ করেছি আমরা অনেকেই। প্রত্যেকটি বিল্ডিং, ভিতরে যে হাজতের বিল্ডিং গুলো প্রত্যেকটা ভর্তি হচ্ছে আন্দোলনের নেতা কর্মী। তো প্রত্যেকটি বিল্ডিং থেকে আনন্দ উল্লাসের শব্দ পাচ্ছি আমরা। আমি, রফিক টফিক, আমরা সব এক বিল্ডিং এর মধ্যে। ওটা সূর্যমুখী ওইটার নাম, যেখানে আমাদেরকে আটকে রাখা হয়েছিল। আশেপাশে মেলা, কর্ণফুলী, আরো নানা বিল্ডিং আছে। যাই হোক, এই পেয়ে আমরা তো আমাদের আনন্দে কাটলো। তারপরের দিন 6 তারিখে আমরা মুক্তি পেলাম, মানে মনে হলো যে মুক্ত বাতাসে আমরা বেরোলাম। তবে একজন এখানে ঠিক বলেছেন, যদি হাসিনার পতন না হতো এবং এই আন্দোলন যদি ব্যর্থ হতো, আমাদের অনেকের ফাঁসি হয়ে যেত। এই রাশেদ সুন্দরভাবে ঘটনা প্রবাহ সিকুয়েন্স গুলো বর্ণনা করেছেন। এই সিকুয়েন্স গুলো বর্ণনার একটা জায়গায় তিনি বলেছেন যে এখানে বিএনপির কি ভূমিকা ছিল। তো হাসিনা 22শে জুলাই নিজে সংবাদ সম্মেলন করে বলছে যে আমি জানি এর পিছনে কে আছে, বিএনপি আছে, এদের পরিণতি অত্যন্ত খারাপ হবে। আপনারা দেখবেন এখনো আছে, তার ডকুমেন্টস আছে। তার কয়েকদিন পর ওবায়দুল কাদের বলছে, তখন তুঙ্গে উঠেছে। হ্যাঁ, ওবায়দুল কাদের বলেছে উচিত শিক্ষা দেওয়া হবে, উচিত শিক্ষা দেওয়া হবে এদেরকে। এরপরেও যে কথাগুলো বলেন খুব দুঃখজনক। আমি যারা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নতুন একটি রাজনৈতিক তরুণরা, আমার তাদের সম্পর্কে বলার কিছু নাই। তবে রাশেদ বলে গেছে আর কি, রাজনৈতিক সংস্কৃতির উন্নত হতে হবে। সেটি না হলে পরে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরের মধ্যেই আমাদের থাকতে হবে। শেখ হাসিনা সকাল সন্ধ্যা গালাগালি করতেন,
দেশের তার বিরোধী রাজনৈতিক পক্ষকে নোংরা ভাষায় গালাগালি করতেন, স্টেজের মধ্যে দেশনেত্রী বেগম জিয়া সম্পর্কে বাজে মন্তব্য করতেন, জিয়াউর রহমান সম্পর্কে আজে বাজে কথা বলতেন, এবং ওনার যে ছেলে, গুরুধর ছেলে সজীব ওয়াজেদ জয়, সে তুই তোকারি করে কথা বলতেন। আমরা কখনোই, আমরা ছোটবেলা থেকে রাজনৈতিক অনেক ঘটনা প্রবাহ দেখেছি, এই যে রাজনীতিকে একটা জঘন্য পর্যায়ে নিয়ে যাওয়া, এটা উনি করেছেন এবং খুব বাজেভাবে করেছেন। ব্যক্তিগতভাবে অশ্লীল কথাবার্তা বলার যে সংস্কৃতি উনি নির্মাণ করেছেন, আমরা এত কিছুর পরে, এত জুলুম, এত নিপীড়ন, এত নির্যাতন, রিমান্ডে আমাদেরকে নানাভাবে উত্তক্ত করা, আমাদেরকে জুলুম করা, তারপরেও আমরা যখন মুক্তি পেয়ে বেরিয়েছি, তার বিরুদ্ধে কঠোর আমরা সমালোচনা করেছি, কঠোর বক্তব্য রেখেছি, কিন্তু বাজে কথা কোনোদিন বলিনি, আমাদের কোনো নেতাই বলেনি। তো আমি এখন তরুণ যারা, তাদেরকে আমি বলবো যে আপনারা শেখ হাসিনার যে সংস্কৃতি তৈরি হয়েছে, আপনারা সেটাকে অনুসরণ করছেন কেন? এটা অনুসরণ করলে তো একই হলো, যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই তো থাকলাম, সেটা আপনারা করবেন কেন? সেটা তো আপনাদের করা উচিত নয়। তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা এত আন্দোলন করলাম কেন? শেখ হাসিনা কথা বলা বন্ধ করেছে, শেখ হাসিনা রাজনীতি করার অধিকার বন্ধ করেছে, মানুষের নাগরিক অধিকার বন্ধ করেছে। আর এই বন্ধ করতে গিয়ে সে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, পুলিশ, র্যাব, বিজিবিকে ব্যবহার করেছে, নিজ বিচারে গুলি করতে সে দ্বিধা করেনি, পাশাপাশি বাজে কথা বলেছে, পাশাপাশি নোংরা কথা বলেছে রাজনীতিতে। এই মাত্রাটা তিনি যোগ করেছেন, এই ডাইমেনশনটা তিনি যোগ করেছেন। তো আজকে যারা নতুন তরুণরা যারা রাজনীতি করছেন, তারা সেটিকে অনুসরণ করছেন কেন? শেখ হাসিনার মধ্যে যদি আবার সমাজের মধ্যে ঘৃণা ছড়ান, বিভেদ বিভাজন ছড়ান, শেখ হাসিনা যে তৈরি করেছে, একটা ফ্যাসিজম তৈরি করতে হলে একটা বয়ান তৈরি করতে হয়, ওই বয়ান তৈরি করে ওটার মধ্যে দিয়ে জনগণের মধ্যে একটা বিভাজন রেখা টানতে হয়। স্বাধীনতার চেতনা, এই চেতনা, ওরা খারাপ, ওরা রাজাকার, কিন্তু এই বলতে বলতে এর ভয়ঙ্কর পরিণতির শিকার হলেন তিনি নিজে। ওই ছোট বাচ্চারাই যখন বলা হলো যে এর সব রাজাকারের পুত্র, শেখ হাসিনা নিজে বলেছেন, তখন ছেলেমেয়েরা গান গেয়ে, বিনা হাতে গান গেয়ে, বিনা অস্ত্রে গান গাইতে বললেন যে আমাদের বলা হয় রাজাকার, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার। কিভাবে নাড়া দিয়েছি যে আপনারা বসে আছেন, আজকে জুলাইয়ের স্মৃতি আপনারা এখানে তর্পণ করছেন, আলোচনা করছেন। আপনারাই তো, আপনার ওই সন্তান যে রাস্তায় যেতে চেয়েছে, স্কুলের পোশাক পরা, টিফিনের ব্যাগ কাঁধে নিয়ে, তার সাথে মা হাঁটছে, তার সাথে বাবা হাঁটছে, এই ধরনের এক অনন্য বিপ্লব, এই ধরনের একটি অনন্য জাগরণ বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে খুব কম হয়েছে। তো সুতরাং এই আন্দোলনে থাকার যারা দাবিদার বলে নিজেদের বেশি বেশি দাবি করেন, তারা শেখ হাসিনার পথ অনুসরণ করবেন কেন? শেখ হাসিনার পথ অনুসরণ করলে, এইরকম বিভেদ বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবে এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাশুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে যে হ্যাঁ, যে ঠিক আছে, যে আমি তো এটাই চাচ্ছিলাম। এবং সেই পরিস্থিতি আপনারা তৈরি করার দিকে কেন আপনারা যাচ্ছেন? আমি সেরকম কিছু বলতে চাই না, বরং জুলাইয়ের যে তাৎপর্য সেটাই বলতে এসছি। শুধু আমরা গ্রেপ্তার হওয়া পর্যন্ত না, এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতা এবং তাদের যে কর্মসূচির, প্রত্যেকটা কর্মসূচি আমি গ্রেপ্তার হওয়ার দিনের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিদিন ওদের কর্মসূচিকে আমরা সমর্থন দিয়েছি। কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেড, নতুন নতুন শব্দও তারা নিয়ে এসেছিল, সেটাকে বিএনপির পক্ষ থেকে সমর্থন জানানো হচ্ছে। তখন আমরা প্রকাশ্য প্রেস ব্রিফিংও করতে পারি না, ভার্চুয়ালি করতাম, সব সাংবাদিকরা যুক্ত হতো সে ভার্চুয়ালি। তখন তাদের প্রত্যেকটি কর্মসূচিকে বিএনপির পক্ষ থেকে আমরা সেটা করতাম এবং আমাদের ছাত্র সংগঠন এবং অন্যান্য সংগঠন প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছে। যদি অংশগ্রহণ নাই থাকতো তাহলে 142 জন ছেলে, ছাত্র দলের ছেলে মারা গেছে এই আন্দোলনে, এই জুলাই আন্দোলনে। আর সামগ্রিকভাবে
বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, রিক্সাওয়ালা, শ্রমিক সহ প্রায় 450 জন নিহত হয়েছে পুলিশের গুলিতে, যুবলীগের গুলিতে। এবং 11ই জুলাই আমার পার্টি অফিসের যে রুম, সেই রুমে একটা তামাশা করলো। আমি রাত্রি 10:30 পর্যন্ত সেখানে ছিলাম। ওখানে স্টেটমেন্ট লিখে বেরিয়েছে, তারপরে পুলিশ ঢুকে আমার রুম সার্চ করে নাকি আপনার অস্ত্র পেয়েছে, অবৈধ অস্ত্র, সেটা আবার দেখালো ফলাও করে। এইসব তামাশা শুরু করলো। তখনই বুঝলাম যে এখন টোটাল ক্র্যাক ডাউনের দিকে যাবে। এই কারণে তখন থেকে বিভিন্ন জায়গায় কিছুটা আড়ালে আবডালে বসে সাংবাদিকদের সামনে ইয়ে করতে থাকি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি প্রত্যেকটি বিষয় অবলোকন করে আমাকে নির্দেশ দিয়েছেন কি বলতে হবে, তাদের কর্মসূচিতে কি সমর্থন দিতে হবে। কোনোদিন পিছপা হতে বলেননি, কোনোদিন অন্য কোনো কথা বলেনি। প্রত্যেকটি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের আন্দোলনের কর্মসূচিতে বিএনপি সমর্থন দিয়েছেন। আপনাদের রেকর্ড আছে এবং আপনারা দেখবেন যেদিন শুরু হয়েছে 5ই জুন থেকে আপনার কোটা বিরোধী তাদের আন্দোলন। কারণ শেখ হাসিনা সম্পূর্ণরূপে এই এই কিশোর তরুণদের সাথে একেবারে প্রতারণা করেছে, বেইমানি করেছে। শেখ হাসিনা 2018 সালে এই আন্দোলনে তিনি ইয়ে করলেন, একটা সার্কুলার দিয়ে বললেন যে ঠিক আছে, কোটা থাকবে না, মেধার ভিত্তিতে হবে, যেটার জন্য ছাত্ররা আন্দোলন করছে। হঠাৎ হাইকোর্ট 2024 সালে বলে দিল যে কোটা কি বলে যে এটা থাকবে, এটা গভর্নমেন্টের সার্কুলারের বিরুদ্ধে হাইকোর্ট। আরে মানুষ কি বুঝে না? শেখ হাসিনার অধীনে আদালত তার, হাইকোর্ট তার, সুপ্রিম কোর্ট তার, নির্বাচন কমিশন তার, পুলিশ তার, বিজেপি তার, সমস্ত কিছু তার আচরণের মধ্যে বন্দী। আর হাইকোর্ট শেখ হাসিনার একটি সার্কুলারকে বলে দিল যে ওইটি মানে অবৈধ, স্থগিত করে দিল যে আগের কোটা থাকবে। এটা বোঝা যায় এটা শেখ হাসিনারই কারসাজি। এবং এটার বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়ে উঠল এবং এই আন্দোলনকে সম্পূর্ণরূপে বিএনপির পক্ষ থেকে আমরা সমর্থন দিতে লাগলাম, আমরা এটিকে নিয়ে আসলাম। তো মানে আজকে পর্যায়টা সেই জায়গায় আছে। এখানে কারো ক্রেডিট নেওয়ার কিছু নেই, সমস্ত সম্মিলিত প্রয়াস। আজকে যে ব্যক্তিটি তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমেছে, সে সন্তানটা বিএনপি নাও করতে পারে, কিন্তু বিএনপির সমর্থক তো। বিএনপির একটি সামাজিক ভিত্তি আছে, বিশাল ভিত্তি। সেই ভিত্তিটা কাজে লেগেছে আন্দোলনে। কারণ ওই কি বলে শটগানের গুলি খেয়ে, যে ধাওয়া খেয়ে যে ছেলেটি আশ্রয় নিচ্ছে কারো বাড়িতে, ওটাও হয়তো আমাদের আন্দোলনরত কোন রাজনৈতিক দলের কারো বাড়ি। সে হয়তো টিয়ার গ্যাসের ধোঁয়া থেকে তার চোখটা মুছে দেওয়ার জন্য তাকে পানি সরবরাহ করেছে, কিছু না কিছু করেছে। একটা বিশাল সামাজিক আশ্রয় ছিল এই আন্দোলনের। এটার কারণ হচ্ছে যে একটি বৃহত্তম রাজনৈতিক দল, যার সামাজিক ভিত্তি আছে, সেই দলটি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। তো আজকে এই নিয়ে বেশি কথা বলার কিছু নাই। একজন দেখলাম খুব বড় বড় টক শো করেন, কথা বলেন। আমি কালকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সের প্যারিসের যে প্যারিস বিপ্লবের চাইতে কোনো অংশে কম নয়, এটার উপর উনি ব্যাখ্যা দিয়েছেন। আর প্যারিস বিপ্লবে এতদিন ধরে এটা এই হয়েছে সেই হয়েছে, এরপরে